আচ্ছা, আমরা হিট ইঞ্জিন পড়ব। এটা একটা হিট ইঞ্জিনের স্কিম্যাটিক ডায়াগ্রাম। একটা হিট ইঞ্জিনের কাজ হচ্ছে, বললাম, এটা একটা এমন যান্ত্রিক ব্যবস্থা যেটা তাপকে কার্যে রূপান্তরিত করবে। তা এখানে একটা সোর্স দেখানো হচ্ছে বা একটা রিজার্ভার দেখানো হচ্ছে, যার টেম্পারেচার হচ্ছে T1। এই T1 থেকে এইচ হচ্ছে আমার হিট ইঞ্জিনটা। সেটা এই T1 তাপমাত্রা বিশিষ্ট যে রিজার্ভার, তার থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছে। সেক্ষেত্রে এটাকে আমরা সোর্স বলতে পারি। এবার এই Q1 তাপকে সে W পরিমাণ কার্যে রূপান্তরিত করছে, করে অবশিষ্ট যে তাপ রয়েছে Q2, সেটাকে অপেক্ষাকৃত কম তাপমাত্রা বিশিষ্ট একটি আধারে বা রিজার্ভারে বর্জন করছে। তো এটাকে আমরা সিঙ্ক বলতে পারি। স্পষ্টতই হচ্ছে তোমার T1 গ্রেটার দ্যান T2। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হলো, আমার সোর্স থেকে, সোর্সের টেম্পারেচার T1, সেখান থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো হিট ইঞ্জিনটা। গ্রহণ করে সেই Q1 থেকে W পরিমাণ অংশকে, মানে Q1 থেকে আর কি কিছু পরিমাণ তাপকে W পরিমাণ কার্যে রূপান্তরিত করলো এবং অবশিষ্ট তাপ Q2কে T2 সিঙ্কে বর্জন করলো। এবং এটা ঘটবে একটা চক্রাকার পদ্ধতিতে, মানে তাপকে কার্যে রূপান্তরের একটা পর্যায় সম্পূর্ণ করে ইঞ্জিনে আমি এফেক্টিভ এলিমেন্ট হিসেবে যেটাকে ব্যবহার করব, মানে আমার এটাকে বলা হচ্ছে কার্যকর বস্তু। হিট ইঞ্জিনে যেটাকে আমি কার্যকর বস্তু, মানে যে আমার মেন কাজটা করবে, সেটা আমরা এখন ডিটেলে যাব না। আমরা জাস্ট হিট ইঞ্জিনের একদম এক্সটার্নালি সেটা কি করছে সেটা দেখছি। সেটা তার প্রাথমিক অবস্থায় আবার ফিরে আসবে এবং পরবর্তী পর্যায়ের জন্য আবার প্রস্তুত হবে। এটাকেই এক একটি চক্র বলা হচ্ছে। প্রত্যেকটা চক্রের ক্রিয়া একদম আইডেন্টিক্যাল হবে, অর্থাৎ প্রতিটা চক্রেই একই পরিমাণ তাপ একই পরিমাণ কার্যে রূপান্তরিত হবে। এবার আমরা হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি দেখব, মানে হিট ইঞ্জিনটা কিভাবে তাপকে কার্যে পরিণত করছে সেটা আমাদের এই সিলেবাসের আওতাভুক্ত নয়। আমরা শুধু বিষয়টা জানছি যে হিট ইঞ্জিন, সেটার ভেতরকার মেকানিজম জানবার চেষ্টা করছি না। হিট ইঞ্জিন একটা সোর্স থেকে, যেটা টেম্পারেচার T1, সেটা একটা রিজার্ভার, সেখান থেকে Q1 পরিমাণ তাপ নিচ্ছে, তাকে W পরিমাণ তার থেকে কার্যে রূপান্তর করছে এবং বাকিটাকে Q2 একটা সিঙ্কে বর্জন করছে। এবার যে পরিমাণ তাপ গ্রহণ করছে তাকে ইনপুট বলা হচ্ছে, রূপান্তরিত কার্যকে আউটপুট বলা হচ্ছে। এবার একটা হিট ইঞ্জিন সে গৃহীত তাপের কতটাকে কার্যে রূপান্তরিত করতে পারছে সেটা দিয়ে তার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা মাপা হচ্ছে। এবার দেখো, T1 তাপমাত্রায় প্রতিটি সম্পূর্ণ চক্রে ইঞ্জিন দ্বারা গৃহীত তাপ Q1, রূপান্তরিত কার্য W, আর T2 তাপমাত্রা তাপগ্রাহকে ইঞ্জিন দ্বারা বর্জিত তাপ Q2। তাহলে সোর্স থেকে তাপ নিচ্ছে Q1, কার্যে পরিণত করছে W পরিমাণ, আবার সিঙ্কে তাপ বর্জন করছে Q2। তাহলে যেহেতু আমরা জানি যে এনার্জি অলওয়েজ কনজার্ভড হবে, তো শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা Q1 = W + Q2 বলতে পারি। সেখান থেকে W = Q1/Q2। এবার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এটাকে ইটা দিয়ে প্রকাশ করছি, সেটা সিম্পলি হবে আউটপুট বাই ইনপুট। তাহলে W/Q1 করলে Q1 - Q2/Q1, অর্থাৎ ইটা = 1। Q1/Q1 করলে 1 - Q2/Q1। তাহলে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ইটা জিনিসটা সবসময়, কর্মদক্ষতা সবসময় 1-এর থেকে কম হবে বা বড়জোর 1-এর সমান হতে পারে, তবে কখনোই 1-এর বেশি হবে না। এবার আইডিয়াল হিট ইঞ্জিন বলে একটা কনসেপ্ট আছে, সেটা আমরা দেখে রাখি। যদি পুরোপুরি Q1 পরিমাণ তাপকেই সে কার্যে পরিণত করে, তাহলে তার এফিসিয়েন্সি পুরোপুরি 1 হবে। তাহলে সেখানে আমি বলতে পারি যে এফিসিয়েন্সি একদম 100%, কিন্তু বাস্তবে কিন্তু আদর্শ তাপ ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই। আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যে কেলভিন প্ল্যাঙ্কের যে স্টেটমেন্ট পড়েছিলাম, কেলভিন প্ল্যাঙ্কের স্টেটমেন্টে কি বলা হয়েছিল, যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্র
কিছু পরিমাণ তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে না। তাহলে কখনোই Q1 পরিমাণ তাপ W পরিমাণ কার্যে পরিণত হবে না রিয়ালিটিতে। তো রিয়ালিটিতে আদর্শ তাপ ইঞ্জিনের কোনো অস্তিত্ব নেই। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে রেফ্রিজারেটর বা হিমায়ক। আমাদের এই চ্যাপ্টারে এই দুটো জিনিসের জাস্ট একটা আইডিয়া দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আউটলাইনটুকুই আমরা এখানে পড়ব। এবার রেফ্রিজারেটর, হিমায়ক নাম থেকে আমরা খানিকটা বুঝতে পারি। তা এবার কাকে বলা হচ্ছে দেখো, তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর যান্ত্রিক ব্যবস্থা। কম তাপমাত্রা থেকে আরও তাপ বার করে নিয়ে সেটাকে উচ্চ তাপমাত্রায় পাঠাবো, অর্থাৎ কম তাপমাত্রায় যে আছে তার তাপমাত্রা আরও কমানো হবে। এটাই হচ্ছে হিমায়ক ব্যবস্থা। কি বলা হয়েছে, একটা শীতল বস্তু, সেটাকে একটা বরফ বাক্স ধরা হচ্ছে, T2 তাপমাত্রায় আছে। পরিপার্শ্বের তাপমাত্রা T1 অধিকাংশ ক্ষেত্রেই T2 থেকে বেশি হবে। এনভায়রনমেন্টের টেম্পারেচার অবশ্যই আমার শীতল বস্তুর থেকে বেশি হবে। তাহলে পরিপার্শ্ব থেকে তাপ গ্রহণের দরুন শীতল বস্তুটির তাপমাত্রা বাড়তে থাকবে। এবার বস্তুটি যে হারে তাপ গ্রহণ করে কোনো যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যদি সেই হারে তাপ বার করে দেওয়া যায়, তাহলে শীতল বস্তুর তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ বস্তুটা শীতল অবস্থাতে থেকে যাবে। এই যান্ত্রিক ব্যবস্থা হলো হিমায়ক আর। এটাকে আর বলা হচ্ছে। তাহলে সেটা আমার T2 টেম্পারেচার কম, এটা আমার শীতল বস্তু, সেখান থেকে আমরা তাপ গ্রহণ করে নিচ্ছি, সেখান থেকে Q2 পরিমাণ তাপ গ্রহণ করা হচ্ছে। এবার কিছু পরিমাণ বাহ্যিক কার্যের সহায়তায় এই হিমায়ক কী করছে, T2 থেকে তাপকে পরিপার্শ্বের উচ্চতর তাপমাত্রা T1 নিয়ে যাচ্ছে। তাহলে বাড়িতে ব্যবহৃত রেফ্রিজারেটর হলো এই যন্ত্রের একটি পরিচিত উদাহরণ। এটা কিন্তু নর্মাল প্রসেসে হবে না, এটাও আমরা পড়েছি। এটা করবার জন্য বাইরে থেকে আমাদেরকে কার্য সম্পাদন করতে হবে। তাহলে Q2 পরিমাণ তাপ গ্রহণ করার জন্য বাইরে থেকে, মানে Q2 পরিমাণ তাপ গ্রহণ করে যে আমি এটাকে অপেক্ষাকৃত উচ্চতর তাপমাত্রার একটা আধারে পাঠিয়ে দেব, সেটার জন্য আমাদের বাইরে থেকে কাজ করতে হচ্ছে। সেজন্য W এর ডিরেকশনটা দেখো ইনওয়ার্ড ডিরেকশন করা হয়েছে, অর্থাৎ ভেতরের দিকে, তার মানে এখানে কার্য করা হচ্ছে। তাপ ইঞ্জিনের মতো হিমায়কও কিন্তু চক্রাকার পদ্ধতিতে কার্য করবে। এক একটা পর্যায় হবে, মানে একটা পর্যায়তে এই Q2 গ্রহণ করে Q1 বর্জন করা হলো, একটা পর্যায় শেষ হলো, আবার নতুন করে Q2 গ্রহণ করে Q1 মানে Q1 আবার বর্জন করা হবে, সেটা আবার আরেকটা পর্যায়, এবং বা এগুলোকে আমরা সাইকেলও বলতে পারি। এবার হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক, হিমায়কের ক্ষেত্রে আমরা এটার যে হিট ইঞ্জিনের ক্ষেত্রে যেমন এফিসিয়েন্সি বলেছিলাম, এক্ষেত্রে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বা ক্রিয়া গুণাঙ্ক মানে হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ রেফ্রিজারেটর। এখানে হিমায়কের এইমটা কি, হিমায়কের ক্ষেত্রে আমরা বাহ্যিক কার্যের সহায়তায় শীতল বস্তু থেকে তাপ নিষ্কাশন করব। তাহলে বাইরে থেকে সরবরাহ করা কার্য সেটা এখানে ইনপুট, আর শীতল বস্তু থেকে নিষ্কাশিত তাপ হচ্ছে আউটপুট। কারণ বাইরের কার্যের সাহায্যে আমি তাপটা নিষ্কাশন করছি। নর্মাল প্রসেসে তাপ কিন্তু আমি শীতল বস্তু থেকে বার করতে পারি না, সেটা আমরা এর আগে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়ার সময় পড়েছি। তাহলে প্রতিটি সম্পূর্ণ চক্রে T2 তাপমাত্রার শীতলতর বস্তু থেকে হিমায়কের গৃহীত তাপ, হিমায়ক যে পরিমাণ তাপ গ্রহণ করছে দ্যাট ইজ Q2। এবার T1 তাপমাত্রার উষ্ণতর পরিপার্শ্বে হিমায়কের বর্ধিত তাপ Q1, আর বাইরে থেকে সরবরাহ করা কার্য হচ্ছে W। এক্ষেত্রে তাহলে W প্লাস Q2 ইকুয়াল টু Q1 হবে। তাহলে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। তাহলে ক্রিয়া গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্সকে আমরা ই দিয়ে প্রকাশ করছি, সেটা আউটপুট বাই ইনপুট। এখানে আমার আউটপুট হচ্ছে Q2 আর ইনপুট হচ্ছে সরবরাহ করা কার্য W। তাহলে এটা হয়ে যাচ্ছে Q2 বাই Q1 মাইনাস Q2। এবার দেখো মানে একটি হিমায়ককে চালাতে গেলে যত কম পরিমাণ বাহ্যিক কার্য লাগবে তত হিমায়কটার মানে ক্রিয়া গুণাঙ্ক বেশি হবে। মানে এই ইনপুটটা আমার যত কম হবে তত আমার ক্রিয়া গুণাঙ্ক বেশি, তত পারফরমেন্স ভালো হবে। যদি কোনো হিমায়ক কোনো বাহ্যিক কার্যের সহায়তা ছাড়া তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় পাঠাতে পারে, তবে তারা আদর্শ হিমায়ক।
তেমন কোনো তড়িৎ শক্তি না পাঠিয়েই যদি রেফ্রিজারেটর চালানো যেত, তাহলে সেটা একটা আদর্শ হিমায়ক হতো, কিন্তু সেটা তো সম্ভব না। বাইরে থেকে কোনো কাজ না করে আমি নিম্নতর তাপমাত্রা থেকে কখনো উচ্চতর তাপমাত্রায় পৌঁছতে পারি না। যেখানে দেখো ক্লসিয়াসের স্টেটমেন্টে আমরা পড়েছিলাম যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্র তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় স্থানান্তরিত করতে পারে না, আমাকে একটা এক্সটার্নাল সোর্স থেকে কার্য করতেই হবে। তাহলে আদর্শ হিমায়কের ক্ষেত্রে W0 হবে, যদি ধরে নিই আদর্শ হিমায়ক কিছু আছে, তাহলে W=0 হবে। সেক্ষেত্রে Q1 - Q2 = 0, তার মানে Q1 = Q2, Q2 যা নিচ্ছে সেটাই Q1-এ পাঠিয়ে দিচ্ছে, তাহলে E হয়ে যাচ্ছে Q2/W, তার মানে ইনফিনিটি। তার মানে একটা আদর্শ হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক অসীম, কিন্তু আমরা ক্লসিয়াসের স্টেটমেন্ট থেকে বুঝতে পারি যে প্রকৃতিতে আদর্শ হিমায়কের কোনো অস্তিত্ব নেই। তাহলে এখান থেকে যে অ্যানালিসিসটা আমরা করতে পারি সেটা থেকে আমরা কি বলতে পারি যে একটা হিট ইঞ্জিন আর একটা রেফ্রিজারেটর, এদের যে মেথড, এদের যে ওয়ার্কিং মেথড, সেটা সম্পূর্ণ একে অপরের বিপরীত। এবার এর অর্থ আবার এই নয় কিন্তু যে দুটি যন্ত্র পরস্পরের বিপরীত উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তাপ ইঞ্জিন হলো তাপকে কার্যে রূপান্তরিত করার যন্ত্র, আর হিমায়ক কিছু কার্যকে তাপে রূপান্তরিত করার যন্ত্র নয়, কিন্তু হিমায়ক হচ্ছে তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চতর তাপমাত্রায় স্থানান্তরের যন্ত্র, যাতে করে একটা তাপ আধারকে আমি নিম্নতর উষ্ণতাতে মেনটেন করতে পারি। ঠিক আছে, মানে উচ্চ থেকে নিম্নতর তাপমাত্রায় তাপকে স্থানান্তরের জন্য কখনো তাপ ইঞ্জিনের ব্যবহারের দরকার পড়ে না। মানে উচ্চতর তাপমাত্রা থেকে নিম্নতর তাপমাত্রায় স্থানান্তরের জন্য তাপ ইঞ্জিনের দরকার পড়ে না। তাপ ইঞ্জিনের দরকারটা কোথায়? তাপ ইঞ্জিন উচ্চতর তাপমাত্রা থেকে তাপ নিয়ে সেটাকে কার্যে রূপান্তরিত করবে। সেই হিসেবে আমরা এইরকম মানে দুটো যন্ত্রের পদ্ধতি যতই বিপরীত হোক না কেন, একটাকে আর একটার বিপরীত উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। আবার এখানে বলা হচ্ছে যে একটা তাপ ইঞ্জিনের প্রক্রিয়া, সেটা কি না উচ্চ তাপমাত্রা থেকে তাপ গ্রহণ, কার্যে রূপান্তর, তারপরে নিম্ন তাপমাত্রায় বর্জন, মানে সোর্স থেকে তাপ নিল, তারপর কার্যে রূপান্তর করলো, তারপরে সিঙ্কে বর্জন করলো। এবার যদি ঠিক বিপরীত দিকে চালনা করা সম্ভব হতো তাহলে সেটা হিমায়ক হিসেবে কাজ করবে। তাহলে প্রত্যেকটা প্রক্রিয়াকে প্রত্যাবর্তক প্রক্রিয়া হতে হবে, অর্থাৎ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তক তাপ ইঞ্জিন হতে হবে, সেক্ষেত্রে বিপরীত দিকে পরিচালিত হিমায়কটি একটা প্রত্যাবর্তক হিমায়ক হবে। তাহলে যদি একটা হিট ইঞ্জিন যদি আমার রিভার্সিবলভাবে কাজ করে, তাহলে বিপরীত দিকে যখন সে কাজ করবে তখন সেটা একটা রিভার্সিবল রেফ্রিজারেটরের কাজ করবে। এবার এই যে রিভার্সিবল প্রসেস, সেটা একটা আদর্শ প্রক্রিয়া, প্রকৃতিতে তো এটা হয় না। সুতরাং কোনো তাপ ইঞ্জিনকেই আমি রিভার্স করে হিমায়ক হিসেবে ব্যবহার করতে পারবো না, আবার কোনো হিমায়ককে আমি রিভার্স করে তাপ ইঞ্জিন হিসেবে ব্যবহার করতে পারবো না। এইটুকু অংশ আমাদের এইচএসের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এই চ্যাপ্টারে, যে মোটামুটিভাবে তোমাদের হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর সম্পর্কে একটা আইডিয়া দেয়া যে এরা কি কাজ করে, সেটা আমাদের এখানে কমপ্লিট হলো।